আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। বিজিএমসির দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। তো গত ক্লাসে আমরা জৈব রসায়নের অর্থকরা নির্দেশক এবং মেটা নির্দেশক নিয়ে আলোচনা করেছিলাম। তো ওখানে অর্থকরা নির্দেশকের সব অংশই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা মেটা নির্দেশক নিয়ে একটু আলোচনা করব, যে আসলে মেটা নির্দেশকগুলো কিভাবে বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে এবং আগত প্রতিস্থাপক কিভাবে মেটা অবস্থানে বা 3,5 অবস্থানে প্রবেশ করে। আজকে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, এখানে আমি একটা যৌগ নিয়েছি যেটাকে বলা হয় নাইট্রোবেনজিন, অর্থাৎ বেনজিন চক্রের 1 নম্বর কার্বনে নাইট্রোমূলক আছে, সেহেতু এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এখন এই নাইট্রোবেনজিনে দেখো, নাইট্রোজেনের সাথে অর্থাৎ নাইট্রোজেন এর সাথে দুটো অক্সিজেন পরমাণু আছে আর একটা বেনজিন বলা বা ফিনাইল চক্র যুক্ত আছে। তো এটা কিভাবে বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে সেটা দেখার আগে আমরা একটু দেখে নিই আগে যে নাইট্রোবেনজিনে নাইট্রোমূলকটা আসলে বেনজিন চক্রের সাথে কিভাবে থাকে। একটু দেখো, এটা বেনজিন। আমরা জানি যে নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় সে 3 যোজ্যতা প্রদর্শন করে। তো সেই হিসেবে এখানে একটা বন্ধন বেনজিন চক্রের সাথে, আর অবশ্যই নাইট্রোজেনের সাথে অক্সিজেন দ্বিবন্ধনে যুক্ত থাকবে, সেই হিসেবে এখানে একটা দ্বিবন্ধন। এই অবস্থায় দেখো, নাইট্রোজেনের এই 2 হাত, এই 1 হাত, 3 হাত অলরেডি পূরণ হয়ে গেছে, অর্থাৎ 3 যোজ্যতা পুরো হয়ে গেল। তো সেই হিসাবে এখানে আরো একটা অক্সিজেন পরমাণু রয়ে গেছে, তাহলে সেই অক্সিজেন পরমাণুটা কিভাবে যুক্ত আছে? অবশ্যই সেই অক্সিজেন পরমাণুটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন জোড়া অক্সিজেন পরমাণুকে দানের মাধ্যমে সে কি করবে? সন্নিবেশ বন্ধনে নাইট্রোজেনের সাথে অক্সিজেন পরমাণুকে আবদ্ধ করবে। অর্থাৎ এখানে অক্সিজেন পরমাণুটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো মূলত নাইট্রোবেনজিনের যে স্ট্রাকচারটা তোমরা দেখো, এটার রাসায়নিক স্ট্রাকচারটা মূলত এরকম। এখন দেখি আমরা ইনি কিভাবে বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তো এখানে দেখি আমরা, এখানে একটা নাইট্রোজেন পরমাণু, এখানে একটা অক্সিজেন পরমাণু। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে অবশ্যই নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেমন আমরা জানি যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.1, অথবা শুধু 3 ও লেখা হয় কোনো কোনো বইয়ে। অপরদিকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু অক্সিজেন পরমাণু কি করবে? এই যে এখানে শেয়ারকৃত যে দুটো বন্ধন আছে, অর্থাৎ দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, এখান থেকে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে সে নিজের দিকে টেনে নেবে। তো যখন সে নিজের দিকে টেনে নেবে, তখন দেখো কি অবস্থা হয়। অক্সিজেন পরমাণু যখন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নিল, তখন এখানে একটা হাত ফাঁকা হয়ে গেল, অর্থাৎ নাইট্রোজেনের যোজনী 1 কমে গেল। তো এই অবস্থায় কি করবে? নাইট্রোজেন পরমাণু বেনজিন চক্র থেকে, অর্থাৎ তার ইলেকট্রন ঘাটতি বা হাত বা যোজনী ঘাটতি পূরণ করার জন্য সে বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাইলে কি অবস্থা হয় দেখি একটু, এরকম। সে এই যে কাছাকাছি যে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধন থেকে সে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। দেখি তাহলে চেঞ্জটা কি হলো। তো অক্সিজেন পরমাণু যেহেতু ইলেকট্রন টেনে নিয়েছিল, সেহেতু সে মাইনাস চার্জ যুক্ত হবে। কার থেকে নিয়ে নিল? নাইট্রোজেন থেকে নিয়ে নিল, তাহলে এখানে চার্জ হবে প্লাস। আর একটা অক্সিজেন পরমাণু অবশ্যই সে মাইনাসই ছিল। এখন বেনজিন চক্র থেকে যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিয়েছে, সেহেতু এখানে একটা দ্বিবন্ধন আসবে। এই বন্ধনটা ভেঙে গিয়েছে, এখানে একটা দ্বিবন্ধন ছিল, এখানেও দ্বিবন্ধন ছিল। এবার আসি পরের চক্রে কি হবে দেখি। আর এখানে যেহেতু এই কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে, সেহেতু এই কার্বনের চার্জ হবে প্লাস, কারণ সে ইলেকট্রন সে দান করে দিয়েছে, জন্য প্লাস।
এটার এই স্ট্রাকচারটা বুঝতে পারলে বাকি অংশ তোমাদের জন্য খুব সহজ মনে হবে। দেখো বাকি অংশে কি ঘটবে, এখন এই দ্বিবন্ধনের ইলেকট্রন যুগল দিয়ে দিবে এই দুই কার্বনের মাঝ বরাবর। তাহলে এরকম যখন দিবে তখন চেঞ্জটা কি হলো, এই দ্বিবন্ধনটা আগে ছিল, এই দ্বিবন্ধনটা নতুন তৈরি হলো, আর এখানে প্লাস চার্জ আসবে, এখানে দ্বিবন্ধন N O মাইনাস, এটার উপরে প্লাস থাকবে, আর এখানে O মাইনাস আগেই ছিল। এখন কি করবে, এখান থেকে এই দ্বিবন্ধনে ইলেকট্রন দিয়ে দেবে এই কার্বনে, দুই কার্বনের মাঝ বরাবর। তাহলে চেঞ্জটা কি হলো দেখি আমরা, এখানে দ্বিবন্ধন নতুন করে তৈরি হলো, এখানে দ্বিবন্ধন আগেই ছিল, এখানে দ্বিবন্ধন বন্ড O মাইনাস নাইট্রোজেন প্লাস ছিল, এখানে O মাইনাস, আর এখানে একটা প্লাস চিহ্ন আসবে। এরপরে দেখি পরের চক্রে, এখন এই অবস্থায় এসে কি করবে, নাইট্রোজেন যে ইলেকট্রন জোড়া নিয়েছিল বেনজিন চক্র থেকে, সেই ইলেকট্রন জোড়া এখন সে ফেরত দিয়ে দেবে, অর্থাৎ এখানে ইলেকট্রন দিয়ে দিল। যখন এখানে ইলেকট্রন দিয়ে দেবে তখন অক্সিজেন কি করবে, তার গ্রহণকৃত ইলেকট্রন দুটো আবার এই বরাবর দিয়ে দেবে। তখন দেখি কি হয় চেঞ্জটা, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন তৈরি হলো, এখানে দ্বিবন্ধনটা এখন একক বন্ধন হয়ে যাবে N ডাবল বন্ড O, এখানে সন্নিবেশ বন্ধন O মাইনাস, আর এটা কি আমরা বলবো বেনজিন নিউক্লিয়াস ও থাকবে, বা এটাই হচ্ছে নাইট্রোবেনজিন। এখন দেখো আমরা জানি যে মেটা নির্দেশকগুলো কি করবে, তারা বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে ফেলবে, যার কারণে আগত প্রতিস্থাপক 3,5 তথা মেটা অবস্থানে প্রবেশ করবে, অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। আসলে দেখি কিভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। আমরা জানি যে এটা হচ্ছে বেনজিনের 2 নম্বর কার্বন বা 6 নম্বর কার্বন যাই ধরি, এটা হচ্ছে বেনজিনের 4 নম্বর কার্বন, এটা হচ্ছে বেনজিনের 2 নম্বর বা 6 নম্বর কার্বন। তোমরা খেয়াল করো এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন। প্লাস সাইন দ্বারা আমরা ইলেকট্রনের ঘাটতিকে বোঝাই, অর্থাৎ কোনো মৌল বা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন তার চার্জ হয় প্লাস। তাহলে যেহেতু এখানে 2 নম্বর বা 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘাটতি, 4 নম্বর কার্বনে ইলেকট্রন ঘাটতি, এখানে 2 নম্বর বা 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘাটতি। তাহলে দেখো 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘাটতি হয়েছে, তার মানে 3 নম্বর এবং 5 নম্বর কার্বনে ইলেকট্রন যা ছিল তাই আছে, সেই হিসাবে ইলেকট্রন ঘনত্ব বেশি এখন 3 নম্বর অথবা 5 নম্বর কার্বনে। অর্থাৎ এখানে মূলত 3 নম্বর এবং 5 নম্বর কার্বনে ইলেকট্রন নতুন করে বাড়েনি বা ইলেকট্রন ঘনত্ব বাড়েনি, শুধুমাত্র 2, 4, 6 এই কার্বনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ায় 3,5 কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে 3,5 কার্বনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, এখন আগত প্রতিস্থাপক অবশ্যই 3,5 তথা মেটা অবস্থানে প্রবেশ করবে। তো এখান থেকে প্রশ্ন একটু লিখে নিতে পারো যে নাইট্রোমূলককে মেটা নির্দেশক বলা হয় কেন, বা নাইট্রোমূলকের নাইট্রোবেনজিনে নাইট্রোমূলক উপস্থিত থাকলে আগত প্রতিস্থাপক মেটা অবস্থানে বা 3,5 অবস্থানে প্রবেশ করে কেন, এটা একটা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সাধারণত মাঝে মাঝে এসে থাকে। প্রশ্নটা আগে লিখে নাও, যে প্রশ্নটা আমি লিখে দিই, অ্যানিলিনে নাইট্রেশন বিক্রিয়া মেটা অবস্থানে ঘটে কেন, এটা একটা প্রশ্ন যে অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া মেটা অবস্থানে প্রবেশ করে কেন, এটা একটু দেখবো আমরা। তো প্রশ্নটা আশা করি লিখতে পারছো। আগে আমরা অ্যানিলিনটা এঁকে নিই, এটা
এটা হচ্ছে বেনজিন, বেনজিনের উপরে যখন NH2 বা অ্যামিনো মূলক থাকবে তাহলে এটা হচ্ছে অ্যানিলিন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যানিলিনের অ্যামিনো মূলক যেটা, এটা হচ্ছে মূলত অর্থপ্যারা নির্দেশক। তাহলে যেহেতু অ্যামিনো মূলকটা অর্থপ্যারা নির্দেশক, সেহেতু আগত প্রতিস্থাপক 246 তথা অর্থপ্যারা অবস্থানে প্রবেশ করার কথা, কিন্তু এখানে আমরা কি দেখলাম যে অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া মেটা অবস্থানে ঘটে কেন? অর্থাৎ অ্যানিলিন যখন নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন করবে তখন আগত প্রতিস্থাপক 246 এ প্রবেশ না করে প্রবেশ করবে 35 তথা মেটা অবস্থানে। কেন এমন হয় এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেব। অ্যানিলিন NH2 নাইট্রোজেন পরমাণুর উপর যেহেতু নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে একজন নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, আর সেই হিসেবে সে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া সে বিক্রিয়াকালে অপর যে কোনো যৌগকে দান করতে সক্ষম। যেহেতু সে ইলেকট্রন দান করতে সক্ষম, লুইস মতবাদ অনুযায়ী যারা সাধারণত ইলেকট্রন দানে সক্ষম তাদের সবাইকে মূলত ক্ষার বলা হয়। সেই হিসেবে অ্যানিলিন হচ্ছে একটি ক্ষার। অ্যানিলিন যেহেতু ক্ষার, আমরা নাইট্রেশন বিক্রিয়া বলতে যেটা বুঝি, যেখানে সাধারণত বিকারক হিসেবে প্রধানত সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, এবং নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সরাসরি নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রো মূলক যুক্ত হয়। তাহলে এখানে অ্যানিলিন যখন নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন করবে, তো মূলত অ্যানিলিন নাইট্রেশন বিক্রিয়া সম্পন্নকালে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে একটা অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন তৈরি করবে। কি তৈরি করবে? প্রথমে অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন। যে অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়নটা হচ্ছে মূলত মেটা নির্দেশক, যার কারণে আগত প্রতিস্থাপক 246 তথা অর্থপ্যারা অবস্থানে প্রবেশ না করে প্রবেশ করবে 35 তথা মেটা অবস্থানে। তাহলে দেখি সেটা কিভাবে হয়। এটা যখন বিক্রিয়া করবে, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া, যেখানে থাকবে HNO3 আবার H2SO4, নাইট্রেশন বিক্রিয়া যখন সম্পন্ন করবে তখন একটা যৌগ তৈরি করবে অ্যানিলিনিয়াম বাইসালফেট, যৌগ না, এটা আয়ন। অর্থাৎ এখানে যা আছে ঠিক থাকবে, এখানে NH2 এটা প্লাস আছে, HSO3 এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 4, NH2 HSO4 মাইনাস, এটা হচ্ছে অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন। তো এখানে দেখো অ্যানিলিনের সাথে নাইট্রেশন বিক্রিয়া সম্পন্নকালে প্রথমত তৈরি হয়েছে একটি আয়ন, যেটাকে বলা হয় অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন। তো এই যে আয়নটা তৈরি হয়েছে, এখানে মূলত অ্যানিলিনিয়াম বাইসালফেট এই যে মূলকটা রয়েছে, এটি হচ্ছে মূলত মেটা নির্দেশক। এটি যেহেতু মেটা নির্দেশক, সেহেতু আগত প্রতিস্থাপক এখন অর্থপ্যারা অবস্থানে প্রবেশ না করে আগত প্রতিস্থাপক প্রবেশ করবে মেটা অবস্থানে অথবা 35 অবস্থানে। তাহলে এটাকে যদি আমরা নাইট্রেশন বিক্রিয়া করি পুনরায়, HNO3 H2SO4, এটা যখন সম্পন্ন করা হবে তখন আগত প্রতিস্থাপক প্রবেশ করবে 35 তথা মেটা অবস্থানে। এখানে থাকলো, এখানে থাকলো, এখানে বন্ড NH2 35 হয় এখানে, না হয় এখানে, অর্থাৎ এখানে একটা নাইট্রো মূলক প্রবেশ করবে, নাম হচ্ছে নাইট্রো NaN। আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা পেয়েছো। এটা একটা বোর্ডের প্রশ্ন, তো সলভ করলে আশা করি কাজে লাগবে। তো ধন্যবাদ, বাসায় লেখাপড়া চালিয়ে যেতে থাকো। নেক্সট ক্লাসে ভিন্ন কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।